এটা সংস্কারের দোহাই দিয়ে যে আপনার নির্বাচন পিছাবে এটার কোনো অপশন নাই। বিএনপির নাম ভাঙানো হচ্ছে অনেকখানে, এবং তাওয়া যদি গরম না হয় আপনি রুটি ভাজেন আর ডিমই ভাজেন, কোনোটাই ভাজা হবে না। এইখানে সিন্ডিকেটরা সব বড় বড় পয়সার মালিক, একদম শিকড়দের যদি হাত না দেয় বা এই বাজার ব্যবস্থা কখনোই ঠিক হবে না। আপনি বলেন সাধারণ ক্ষমা কি আওয়ামী লীগ চেয়েছে? যে আমাদের কাছে চায় নাই। আপনি এই রাষ্ট্রপতির হাতে শপথ নিতে গেলেন কেন? সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি আর্কাইভের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান সমীকরণে। আমাদের সমীকরণের আজকের বিষয় সমসাময়িক রাজনীতি এবং নির্বাচন। আমাদের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহসম্পাদক নীলুফার চৌধুরী মনি। সম্মানিত অতিথিকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে তো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। রাজনীতির আগে আমরা প্রথমে শুরু করতে চাই সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। উনি আগামী 8 তারিখে দেশের বাইরে নেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা আমরা দীর্ঘদিন যাবত দেখছি উনি অসুস্থ, কিছুদিন হসপিটালে কিছুদিন বাসায় ভাবেই, এবং ম্যাডামের শারীরিক অবস্থার কি অবস্থা এবং দলের ভেতরে ওনাকে কিভাবে দেশের বাইরে নেওয়া হবে এবং কোন প্রসেসে কি হচ্ছে সে বিষয়গুলো একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এটা আমাদের এক ধরনের, যারা আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি, যারা কাজ করি, এটা যে আমাদের কত বড় কষ্ট এটা ভাষায় প্রকাশ করার মতো না। পতিত স্বৈর সরকার ওনাকে যে কষ্ট দিয়েছে, যেভাবে ওনাকে চিকিৎসাবিহীনভাবে রেখে ওনাকে প্রায়, এখন উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার একজন মানুষ। ওনার অনেকগুলো শরীরে রোগ বাসা বেঁধেছে, অনেক দিন তার ট্রিটমেন্ট হয় নাই। তো এই যে অনেক দিনের এই সমস্যাগুলো, ওনাকে বিদেশ কোনোভাবে যেতে দেওয়া হয় নাই, আপনারা জানেন সবাই। উনি যখনই হসপিটালে যান বা হসপিটাল থেকে ফেরেন, আমি ওনাকে দেখতে যাই, ওনার বাসায় থাকি। তখন ওনার অবস্থা আসলে ভাষায় বলার মতো না। উনি, আপনারা যেমন দেখেন বাইরের যে ছবিটা, তার চেয়ে ওনার অবস্থা অনেক অনেক বেশি সঙ্গীন। তো উনি এই সরকার, নতুন সরকার আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ওনাকে রাষ্ট্রপতি বিদেশ যেতে বাধা নেই বলা হয়েছিল, এবং তাকে জেল থেকে মুক্ত করা হয়েছে এই 5ই আগস্টের পরে। তো তাতে শরীরের যা হওয়ার তো হয়েছেই। শরীরের একটা পারমিটের একটা ব্যাপার থাকে, অনেক লম্বা জার্নি, আপনারা জানেন, প্লেনে যেতে হলে। তো ওনার, আমরা যতটুকু জানি, ওনার চিকিৎসাটা আমেরিকায় হওয়ার জন্য স্থির করা হয়েছে, এবং সেইখানে যাওয়ার আগে তার আসলে বিরতিও প্রয়োজন তার নিজের শরীরের জন্য, এবং অনেক দিন সন্তান নাতি নাতনিদের সাথে দেখা হচ্ছে না, সেটাও হয়তো তার মনটা একটু ভালো লাগবে। লন্ডন কিছুদিন স্টে করবে কিছু সময়, সেটার জন্য একটা এই 2 মাসই টানাপোড়েনের মধ্যে দিয়ে গেল। ওনাকে নিয়ে যাওয়ার জন্য মনস্থির করলেও তো হবে না, ওনার শরীরটা বিমানের জন্য উপযোগী হচ্ছিল না। একই বিষয় যে রাষ্ট্রপতি ইস্যুতে আমরা যাই, ওনাকে অপসারণের জন্য শিক্ষার্থীরা কয়েকদিন ধরে দাবি করছে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে দীর্ঘ 16 বছর ধরে বিএনপি শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্যই অনেক আন্দোলন করেছে, অসংখ্য আন্দোলন করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, এবং আওয়ামী লীগ দ্বারা অসংখ্যবার নির্যাতিত হয়েছে। তো সেই আওয়ামী লীগের মনোনীত একজন রাষ্ট্রপতি এখনো পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা আছেন। তো সেই তাকে অপসারণের জন্য তার বিএনপি কেন সায় দিচ্ছে না, অথবা কেন সেটাকে সমর্থন করছে না? এইখানে কিছু কথা থেকে থাকে, বিএনপির এখানে করার কিছু নাই দেখে সায় দিতে পারছে না। এটার কারণ হলো, একটা রাষ্ট্রপতি যখন দেশের হয় তখন কিন্তু সে অনুরাগ বিরাগের বশবর্তী আর হতে পারে না, তাকে নিরপেক্ষ হতে হয়। এটা কিন্তু আমরা মেনেই সংবিধানটাকে আমরা সাপোর্ট দিয়েছি, আমরা সারা বাংলাদেশবাসী সাপোর্ট দিই। যদিও রাষ্ট্রপতি নিরপেক্ষ হয় না, এটা তার ব্যাপার, কিন্তু সে কিন্তু লিখিতপরিতভাবে নিরপেক্ষ। তো নিরপেক্ষ হয়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির ক্ষমতা ভীষণ কম, যেহেতু এটা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। সেই জায়গায় প্রথম যে 3 দিন আইন কানুন ছিল না, তখন যদি ঘটনা ঘটে যেত তাহলে কিছু হতো না, হয়তোবা কিছু করার ছিল না। কিন্তু টাইমটা কিন্তু প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি যদি এই রাষ্ট্রপতি এতই সমস্যা, আপনি প্রধানমন্ত্রীকে তাড়ালেন, আপনি এই রাষ্ট্রপতির হাতে শপথ নিতে গেলেন কেন?
এই রাষ্ট্রপতি, আপনি তো পারতেন শহীদ মিনারের শপথ নিতে, আপনার শহীদের বাবাকে দিয়ে, অথবা শহীদও লাগে না, বাবাও লাগবে না, নিজেই তো শপথ নিতে পারতেন। ওইখানে টেলিভিশন সব ক্যামেরা ট্যামেরা তো সবসময়ই আপনাদের পেছনে ছিল, তাহলে আপনি সেইখানে শপথ নিতে পারতেন। সেই শপথটা আপনি নেন নাই। আপনি রাষ্ট্রপতির সঙ্গে শপথ নিয়েছেন, আপনি অনেকবার রাষ্ট্রপতির সাথে আলোচনায় বসেছেন, সব কিছু ঠিক আছে। হঠাৎ করে রাষ্ট্রপতিকে তো আপনি বিদায় দিতে চাচ্ছেন, সেটার যে আইন লাগে, সংসদ লাগে রাষ্ট্রপতি বিদায় করার জন্য, সেই সংসদটা এখন বহাল নাই। স্পিকার কোনো একটা সরকারে আসলে সংসদ না থাকলেও স্পিকার থাকে, কিন্তু এখন কিন্তু সেই স্পিকারও নাই। আপনার রাষ্ট্রপতি 57 যে ধারাটা, সেই ধারার কিন্তু আপনার রাষ্ট্রপতিকে তুলে দেওয়ার যা যা কজগুলো লাগে, হ্যাঁ, আপনার সেই প্রধানমন্ত্রীকে সরাতে যে কজগুলো লাগে, সেগুলো কিন্তু সবগুলাই আপনার অতিক্রম করে গেছে। আপনি এখন চাইলেই আপনার এটা পারেন না। নির্বাচনের বিষয় নিয়ে এবার আলোচনা করি। তো বিএনপি তো মূলত এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকে নির্বাচনের কথা বলছে, নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে বারবার, যদিও সরকারের পক্ষ থেকে সেভাবে স্পষ্ট করে কোনো কিছু জানানো হয়নি। তো এই সার্চ কমিটি নিয়ে আপনাদের আসলে কতটা আপনাদের প্রত্যাশা পূরণ হয়েছে? দেখেন, আমরা প্রথম থেকেই যৌক্তিক একটা সময়ের কথা বলেছি, আপনারা জানেন। আমরা যতবার সময়ের কথা বলেছি ওনারা কিছু বলে নাই, ওনারা খুব কৌশলে এড়িয়ে গেছে, সুকৌশলে বলতে পারেন। তো আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব কম থাকার কথা, কমই থাকে। তো সেইখানে তারা একটা সিস্টেম আমাদের চালু করে দিবে, এই তো সংস্কার করবে। সংস্কারটা একটা সংস্কার, পূর্ণাঙ্গ সংস্কার করার জন্য বহু বহু সময়ের দরকার, আর সংস্কার হচ্ছে চলমান। এইটা সংস্কারের দোহাই দিয়ে যে আপনার নির্বাচন পিছাবে, এটার কোনো অপশন নাই। সংস্কারের মতো চলতে থাকবে, নির্বাচনের মতো চলতে থাকবে। সেইখানে আপনার আমরা কিভাবে বুঝবো? এই যে গতকালকে যেটা বলেছে সার্চ কমিটি গঠন করার প্রসঙ্গে, বলেছে যে এখন নির্বাচন আমরা খুব তাড়াতাড়ি সহসায় আমরা ওইটার দিকে ধাবিত হচ্ছি, যাত্রা শুরু হলো। তো এই যাত্রা শুরু হতে 3 মাস লাগলো, 3 মাস লাগার কথা ছিল না। তো এখন যাত্রা শুরুর পরে তারা যাত্রাকে কোন দিক দিয়ে নিবে, তারা প্লেনে উঠাবে না ঠেলা গাড়ি দিয়ে যাত্রা করবে, সেটা তো ক্লিয়ার করে নেয়। ক্লিয়ার না করলে আমরা আপনাদের সাথে বলবো কিভাবে? আমরা চাই একটা যৌক্তিক সময়, তারা বলুক আমাদের যে আমাদের 3 মাস লাগবে, 6 মাস, অ্যাপ্রক্সিমেট একটা হিসাব দিক। হিসাবের সময় তখন বার্গেইন হবে যে এত বা এত, সেটা তারা তো এই নিয়ে কি কথাই বলে না। যখন এর মধ্যে একদিন আইন উপদেষ্টা যখন বললেন যে 2025-এর মধ্যে আমরা নির্বাচন দিয়ে ফেলবো, তখনই কিন্তু কিছুক্ষণের মধ্যেই ধর্ম উপদেষ্টা বললেন এটা ওনার নিজের কথা, এটা আমাদের কথা না, হ্যাঁ, সরকারের কথা না। তারপরে আপনি ধরেন প্রধান উপদেষ্টা, উনি কোনো কথাই এখন পর্যন্ত বলে নাই। সেনাপ্রধান, যার বলার কথা না, উনি হঠাৎ বললেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। তো এরপরে আপনার মনে করেন যে উপদেষ্টা মহল থেকে বলা হলো যে এটা উনি বলতে পারেন না। তো এখন আমরা ক্লিয়ার না বললে আমরা বুঝবো কিভাবে? আমরা চাই তাদেরকে সহযোগিতা করতে, এবং একটা খুব তাড়াতাড়ি যৌক্তিক সময়ের মধ্যে, যৌক্তিক সময়টা তাড়াতাড়ি, এটাকেই যৌক্তিক সময় বোঝায়। তো সেটাই তারা নির্বাচন কমিশন ঠিক করবে। নির্বাচন কমিশন ঠিক করে ভোটার লিস্টটা ঠিক করতে করতে নির্বাচনের ডেটটা দিয়ে দিবে। ডেটটা দিলে আপনারা জানেন তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণার পরেও তো 1 মাস সময় পাওয়া যায়। তো সেইভাবে নির্বাচনের তারা একটা টাইম আমাদের মেনশন করে দেবে, কিন্তু তারা তো এই ব্যাপারে কোনো কথা বলছে না। নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে, আমরা জানি দীর্ঘ প্রায় 1.5 যুগের বেশি সময় ধরে মানুষ ভোট দিতে পারে না। রাতের ভোট বলি, বিভিন্নভাবে মানুষ কিন্তু ভোট দিতে পারে না। তো এখন একটা ভোটের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ বলতে পারছে যে এবার একটা নির্বাচন হয়তো হবে, ভালো নির্বাচন, যেখানে মানুষ যাকে চায় তাকে নির্বাচিত করে সরকার গঠন করবে। নির্বাচনের প্রস্তুতি, যেহেতু এখনকার পরিস্থিতি অন্যরকম, আগেও 2014 অথবা 18 আগে যেরকম প্রস্তুতি, সেটা এক ধরনের ছিল যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন কেমন হয় এই ধরনের। এখন যেহেতু একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা আশাবাদী থাকতে চাই এবং অনেকেই আশা করে যে ভালো একটা নির্বাচন হবে, তো সেই নির্বাচনের জন্য বিএনপি আসলে প্রস্তুতিটা কীভাবে নিচ্ছে? দেখেন, বিএনপির একদম তৃণমূল পর্যন্ত কমিটি আছে। বিএনপির প্রস্তুতি নিতে অন্য দলের চেয়ে অনেক সহজ, এই কারণে তৃণমূল পর্যন্ত কমিটি আছে। সেই কমিটিরাই কিন্তু নির্বাচন করে, তারাই মাঠে থাকে, এবং সেটার সাথে বিএনপির একটা সাপোর্টার গোষ্ঠী আছে বড়। এবং আপনি আরও বলি, যেটা 2024-এও বিএনপি নির্বাচন করার জন্যই তো প্ল্যান ছিল, থাকেই, এটাই স্বাভাবিক। সরকারের সাথে মিলে নেই, এক সরকার যে ধরনের কাজ করছে, সরকারকে বলা হয়েছিল তুমিও নেমে থাকো, আমিও নেমে আছি,
মাঝখানে একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, তারা নির্বাচন দিক, আমরা 3 মাসের মধ্যে নির্বাচন করব। বিএনপির কিন্তু ওইটা কিন্তু রেডি থাকার মতোই কথা, কিন্তু তারা যেহেতু আমাদের কথা শুনে নাই, সো আপনার 1 বছর আগ পর্যন্ত বিএনপি তৈরি ছিল, এখনও বিএনপি তৈরি। বিএনপি যখনই দেখ, আর মানুষ তো ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখন অনেক কিছুই আমরা দেখছি যে পতিত সরকারের সাথে বর্তমান সরকারের মিলে অনেক কিছুতেই, আমি নাইবা বলি, এটা সময়ই ক্লিয়ার হবে। এখন ভোটের ব্যাপারে কতটা তাদের সাথে অমিল থাকবে, আমরা তো অমিলটা চাই। সেই সময় কেউ ভোট দিতে পারে না 3-4টা নির্বাচনে, এখন যেন মানুষ ভোটটা দিতে পারে, সেটাই আমরা চাই। সেই চাওয়াটা কতটুকু হবে, আবার ইঞ্জিনিয়ারিং হবে কি না এটা আমরা জানি না। আমরা আশাবাদী যে ইঞ্জিনিয়ারিং হবে না, আমরা ভোট দিতে চাই, আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই অবস্থাটা যদি সৃষ্টি করতে পারে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমস্ত বাংলাদেশ মনে রাখবে। আর যদি সৃষ্টি করতে না পারে, তাহলে অনেকের মতো গহীনে হারিয়ে যাবে। সংস্কার তো সরকার অনেক আগে থেকে বলতেছে, সংস্কার নিয়ে আসলে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে সংস্কার একটা, যেমন আপনিও আজকে বললেন যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা তো এমন না যে সংস্কার হইলো শেষ, আর কোনোদিন কোনো কিছু লাগবে না। তো এই সংস্কারের কথা কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু শুরু থেকেই বলছে যে আমরা আমূল সংস্কার করতে চাই, রিসেটের কথা বলা হয়েছে, যেটাই হোক এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেকে অনেক ধরনের কথা বলছে। তো আলটিমেটলি সংস্কারই বোঝাতে চেয়েছে যে একটা সংস্কারের প্রয়োজন, যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বলা হয়েছে যে সব রাষ্ট্রের সব ধরনের প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, নষ্ট করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। তো এই সংস্কারের জন্য কি অন্তর্বর্তী সরকার সময় পেতে পারে? তার মানে কতদিন, 3 মাস হয়ে গেল, কতদিন সময়, এটা তো চলমান। আমি আপনাকে বললাম না, সংস্কার ওনারা একটা লাইনে তুলে দিয়ে যাক, ওনারা সংস্কার শুরু করে দিয়েছে, এটা চলমান, সংস্কার হতে থাকুক। 3 মাসে কিন্তু অনেক দূর চলে যাওয়ার কথা, সেখানে যায় না। আর ওনারা একা সংস্কার করতে পারে না, এখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি দরকার, প্রতিনিধি যারা পরবর্তী জীবনে অ্যাপ্লাই করবে, পরবর্তীতে অ্যাপ্লাই করবে, তারা যদি তাদের সঙ্গে যদি বাদানুবাদ না হয়, তাদের সঙ্গে তাদের মতো যদি না হয় রাষ্ট্রের, তাহলে হয় না। রাজনীতিবিদদের অবশ্যই অংশগ্রহণ দরকার। একটা বিষয় হচ্ছে যে 5ই আগস্টের পর বিএনপির বিরুদ্ধে এখনো গণমাধ্যমে এলাকায় তার মানে অনেক অভিযোগ আছে, যেমন চাঁদাবাজির বিভিন্ন ধরনের অভিযোগ আছে। তো এইটা আসলে বিএনপির পক্ষ থেকেও, কেন্দ্র থেকে কিন্তু অনেকবার বিভিন্ন নোটিশ দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে। তো এটা একদম কেন বন্ধ হচ্ছে না? দেখেন, বিএনপি একটা বড় দল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিএনপিতে অনেকেই বিএনপিতে কাজে লাগানোর জন্য বিএনপির সঙ্গে মিলে যাচ্ছে, কোথাও কোথাও বিএনপির নাম ভাঙানো হচ্ছে অনেকখানে। আবার অনেকখানে আছে যে আত্মীয় স্বজন, একটা ঘরেরই কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, অনেকখানে কিন্তু আছে এটা। সেই জায়গায় যে তারা জানে নখদর্পণে তাদের, এটা একটা ব্যাপার আছে। আরেকটা হলো আপনার আওয়ামী লীগ সমস্ত বাংলাদেশে বহাল তবিয়তে আছে, তারা বিভিন্ন অকারেন্স করছে, করে করে কিন্তু আপনার বিএনপির উপর যাচ্ছে। লাইক আপনার দেখেন মোহাম্মদপুরে প্রতিদিনই কিন্তু ছিনতাই, ডাকাতি, সব কিছু হচ্ছে। সেইখানে আপনি দেখেন যখন করতে গেল, সেখানে যদি সত্যিকার অর্থে বিএনপি থাকতো ওরকম, তাহলে তো বের হতো। সেখানে কিন্তু ওই আগের যারা, যেখানেই কিছু অকারেন্স হচ্ছে, সেখানেই আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে তাদেরকে পার্সু করছে, বা নিজেরা ফিল্ডে নেমে যাচ্ছে। যে আওয়ামী লীগের পদ পদবি ছিল না, যাদের রাহাজানি মাস্তানি করাই কাজ ছিল, তারা কিন্তু এখন আবার মিশে যাচ্ছে। এটাই হলো কাহিনী। তো আমরা এবার নির্বাচনের একটা বিষয়ে যাই। নির্বাচন, জামাত ইসলামের সাথে বিএনপি দীর্ঘদিন ধরে একসাথে আছে, সরকার গঠন করেছে, তারপরে নির্বাচন করেছে, অনেকগুলো নির্বাচন করেছে। তো এখনকার যে পরিস্থিতি, এখন আমরা যেটুকু জানি যে আনুষ্ঠানিকভাবে জোট নাই, জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির পক্ষ থেকে সেভাবে, যে এখন তার মানে জামাতের সাথে সম্পর্কটা কেমন আসলে বিএনপির এই মুহূর্তে? দেখেন, বিএনপি তো মনে করে যে জামাতের সাথে খারাপ না। এখন জামাত যদি ভেতরে ভেতরে কিছু মনে করে, সেটা জামাতের ব্যাপার। মানুষকে চেনা তো একটা দুরূহ ব্যাপার। তো জামাত এতদিন একরকম ছিল, এখন জামাত হয়তো মনে করে জামাত যে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে তার ছাত্রই বেশি, এটা যদি সে মনে করে। এখন পিছনে যে প্যারেন্টসরা ছিল, বিএনপি যে প্যারেন্টসের জায়গায়, এবং তাওয়া যদি গরম না হয়, আপনি রুটিই ভাজেন আর ডিমই ভাজেন, কোনোটাই ভাজা হবে না। তো জামাত যদি এটা প্র্যাকটিক্যালি বুঝে, খুব ভালো। আর জামাত যদি প্র্যাকটিক্যালি না বুঝে,
আমার মনে হয় জামাতের জন্যই এটা কাল হয়ে দাঁড়াবে। কারণ জামাত ইতিমধ্যে কিন্তু সমালোচিতও হয়েছে। জামাতের বিশেষ কিছু কথাবার্তা, জামাতের কিছু কাজ মানুষ কিন্তু ওইভাবে নেয় নাই। সো জামাতকে এটা বুঝতে হবে। বারবার জামাত কিন্তু নিজের কারণেই নিজে হুচট খেয়েছে, জামাতকে অন্য কেউ হুচট খাওয়ায় নাই। তো জামাতেরও অনেক হিসাব করে চলা উচিত। আমি একজন পুর খাওয়া রাজনৈতিক কর্মী হিসেবে এই কথাটা বললাম। জোটের রাজনীতি, জামাতের সাথে দীর্ঘদিন জোট ছিল, এবার কি আসলে জোটের কোনো সম্ভাবনা আছে, অথবা কাদের সাথে বিএনপি জোট থাকবে, অথবা কোন কোন দল? হ্যাঁ, বিএনপির সাথে জোটের তো একটা সম্ভাবনা সবসময় আছে। বিএনপি জোটকে পছন্দ করে। বিএনপি তো বলেছেই যে বিএনপি যখন পাওয়ারে আসবে বিএনপি জাতীয় সরকার গঠন করবে, সবাইকে নিয়ে। সেটা তো সরকারের পরে, কিন্তু সরকারের আগে জোট না হলে কিভাবে করবে? জোটটা তো থাকেই। বিএনপি ইতিমধ্যে আপনার জোটের কিছু কিছু নেতাদের নামে চিঠি পাঠিয়েছে এলাকায় যে তাদের সঙ্গে কাজ করবেন। আসম আব্দুর রব, মান্না ভাই, এদের অনেকের কথাই বলেছে যে তাদের হয়ে কাজ করবেন আপনারা। তো এছাড়া আর বিএনপি কি করতে পারে? নির্বাচনের কোনো ডেট না, কিছু না, তারপরও বিএনপি অ্যাডভান্স। আমাদের তো ওইখানে কিছু নেতা আছে, পুর খাওয়া নেতা, তাদেরকে বাদ দিয়ে যখন এদেরকে দিয়েছে, বলেছে, চিঠি দিয়েছে, তখন বুঝতে হবে যে বিএনপি ভীষণভাবে জোট নির্ভর দল। তো এই ক্ষেত্রে কি জামাত কোনোভাবে জোটে আসার সম্ভাবনা আছে, কি মনে হয়? জামাত আসতেও পারে, নাও আসতে পারে। জামাত যদি নিজেকে বিরোধী দল ভাবে বা সরকারি দল ভাবে, হয়তো তাহলে আসবে না। জামাত যদি মনে করে যে না, বিএনপির ম্যান্ডেট ছাড়া আমি চলতে পারবো না, লাইক জামাত যেমন আপনার, আমি কিছুক্ষণ আগে যে কথা বললাম যে অনেকগুলো কাছে বিতর্কিত হয়েছে, যেমন জামাত বলেছে যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আপনি বলেন, সাধারণ ক্ষমা কি আওয়ামী লীগ চেয়েছে? জামাতের কাছে চায় নাই। তো উইলিংলি সাধারণ ক্ষমা ঘোষণা করার কারণ কি? হয় আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, তোমার ভোটগুলো যেন আমার ঘরে আসে। যদি ওই চিন্তা করে থাকে তাহলে আমি সরকার গঠন করব বা বিরোধী দল হবে, এরকম তারা ভাবতেই পারে। তো এটা তাদের ব্যাপার। এখন আওয়ামী লীগ কী করবে সেটাও তাদের ব্যাপার। এছাড়া আমি আর কি বলবো বলেন? না, জামাতের সাথে অনেক, যেমন জামাত বলেছে যে এক স্বৈরাচার চলে গেছে, আর অন্য স্বৈরাচার যেন না আসে, এই ধরনের কথা বলেছে। কিন্তু আবার দেখি জামাতের সাথে ভালো একটা সম্পর্ক আছে মির্জা আব্বাস। আমরা সেটা চাই। আমরা জামাত যখন দাওয়াত দিয়েছে, আমাদের সব নেতারা, মির্জা আব্বাস সাহেব গিয়েছেন, সালাউদ্দিন সাহেব গিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, ছিলেন, এইসব বলেছেন। উনি জালিম পর্যন্ত বলেছেন। শুদ্ধ ভাষায় এর চেয়ে তো খারাপ গালি আর কিছু হতে পারে না। তো তারপরেও আমরা কিন্তু এই 17 বছর 18 বছর টানতে গিয়ে আমরা অনেক নাজেহাল হয়েছি। তারপরেও কিন্তু আমরা ওনাদেরকে ছেড়ে যাইনি, এই কারণে যে নিজে থেকে না গেলে কাউকে আমরা ছাড়ি না। বিএনপি কিন্তু এই জায়গাগুলায় ভীষণ সেন্সিটিভ, ভীষণভাবে বিএনপি নিজে থেকে, যে আমরা জানি অনেকে আছেন, অনেক দল যে ফেলে দেয়, তোমাকে প্রয়োজন নাই, তুমি ওয়েস্ট। বিএনপি কিন্তু কাউকেই ওয়েস্ট হিসেবে ইউজ করে নাই। সো সেইখানে আপনার যাদেরকে বিএনপি ইতিমধ্যে নাম বলেছে, অনেকেই আছে এই নামগুলোর বাইরেও, তাদের কিন্তু তারা ব্যক্তিগতভাবে 100 ভোট পাওয়ারও অনেকেই না। তারপরেও কিন্তু বিএনপি করেছে, এটা কিন্তু বিএনপি মনে রেখেছে, তাই করেছে। তো সেই জায়গায় তো জামাতেরও বোঝা উচিত যে আমার কি করা উচিত। জামাত বলেছে যে জালিম, তো জামাত জালিম বলেছে, আমরা কিন্তু একবারও বলি নাই যে জামাত রক্ষাটা দল, আমরা বলি নাই। যে কারণে ছাত্রলীগ ব্যান্ড হবে, সে একই কারণে জামাত বা আরও অন্য দল ব্যান্ড হবে না, এমন এখন যদি আপনার না ধরে রাখা যায়, এখনও যদি লাগাম না টানা যায়, ওটা যে হবে না এর তো নিশ্চয়তা নাই। বাজার ব্যবস্থা নিয়ে যেহেতু মানুষ দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার আমল থেকে বিরক্ত, কিন্তু অনেক বেশি দ্রব্যমূল্যের কারণে অতিষ্ঠ মানুষ, তো এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ তার শেখ হাসিনা থাকা অবস্থায় কিন্তু অনেক কথা হয়েছে, অনেক টকশোতে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগ এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ, এটা বলাই যায়। তো আমরা এই সরকার আসার পরেও কিন্তু দৃশ্যমান তেমন কোনো উন্নতি এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি না, যে বাজারের দাম কমে গেছে, অনেক জায়গায় বেড়েছে। তো আপনি আসলে সরকারকে কি পরামর্শ দেবেন, আসলে এই জায়গাটা কি? আমি আসলে সরকারকে বলতে চাই যে এটা আসলে মনিটরিং করে সম্পূর্ণ সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে কোনো সরকার, মানে দলীয় সরকার ধরতে পারে না, বাট ওনারা তো অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের তো ওই ভয়ভীতি থাকার কথা না। তো ওনারা যদি না ধরে, যে দলেরই হোক না কেন সিন্ডিকেট, এটা যদি না ধরে, আপনার একদম শিকড়দের যদি হাত না দেয়, বা এই বাজার ব্যবস্থা কখনোই ঠিক হবে না। আপনি দেখেন যে একদম চাষির কাছে জিনিসটার যে দাম,
ঢাকায় এসে বা বাজারে গিয়ে জিনিসটার ডাবল দাম হয়ে যাচ্ছে বা তারও বেশি হয়ে যাচ্ছে, তাহলে এইটুকুর জন্য তো এত আপনার পরিবহন কষ্ট এত না, ডাবল না, তাহলে হয়ে যাচ্ছে, তাহলে সেইখানে লাগাম না ধরতে পারলে তো হবে না। কিন্তু এই কেন ধরতে পারছে না আসলে এটার এটা চাইছে না তাই ধরতে পারছে না, তাদের তো ভয় থাকার কথা না। এটা সত্যি সিন্ডিকেটের ক্ষমতা অনেক, কিন্তু সেই ক্ষমতায় হতে পারে যে তারা কনভিন্স করে কোনো দলীয় সরকারকে কনভিন্স করে, দলীয় সরকারও তাদের বিরাগী হতে চায় না। সেইখানে অন্তর্বর্তীকালীন সরকারে তো কোনো বাধা নাই। আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার আপনার ট্যাক্স কমিয়েছে, ট্যাক্স কমালে তো যেটা সরকার পায় সেই টাকাটা কমালে সেই টাকাও তো কমার কথা, সেটাও কিন্তু কমছে। মুখ দিয়ে বলছে ডিমের দাম কমছে, কিন্তু আপনি দোকানে যান, দোকানে কিন্তু ডিমের দাম কমে নাই। তো এই জিনিসটা তারা সিন্ডিকেটকে ধরতে হবে, একদম গুড়ায় না হাত দিলে আগা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। না, বিষয় হচ্ছে আমরা এই সিন্ডিকেটের কথা কিন্তু অনেক আগে থেকে শুনে আসছি, কিন্তু এটা এমন একটা বিষয় হচ্ছে যে এটা কেউ ধরতে পারে না। আওয়ামী লীগ ধরতে পারেনি অথবা ধরেনি। কিভাবে ধরতে পারবে? এখানে সিন্ডিকেটরা সব বড় বড় পয়সার মালিক। একটা সময় আটার এলাকার কল মালিকরা, আটার মিল মালিকরা আটা বিক্রি করতো, চালের মিল মালিকরা চাল বিক্রি করতো। এখন আপনি দেখেন বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি প্যাকেটের মধ্যে চাল ঢুকায়, প্যাকেটের মধ্যে 2 কেজি আটা ঢুকায়, 1 কেজি আটা ঢুকায়, সেটা বিক্রি করতেছে একদম মাল্টি ন্যাশনালের ইসে। তো সেই জায়গায় আপনার সাধারণ আপনার ব্যবসায়ীরা কিন্তু এখানে পাত্তা পাচ্ছে না, তারা কিন্তু পথে বসে যেতে বাধ্য হচ্ছে। যখন এটা মনিটরিংয়ে মনোপলি ব্যবসার মধ্যে ঢুকে যাচ্ছে, যখন ওই বড় ব্যবসায়ী কিন্তু 10 দিন তার জিনিস গুদামজাত করে রাখতেই পারে, তার কিচ্ছু আসে যায় না, কিন্তু একটা গরিব ব্যবসায়ী কিন্তু সেটা পারবে না, তার ঘর চলবে না। তখন সে 10 দিন ওটারে গুদামজাত করে রাখে, তারপরে সে ডাবল দামে তার যতটা ইচ্ছা সে ততটা লাভ করে। আপনার একটা ডিমে হঠাৎ করে আপনার 2 টাকা প্রতি ডিমে 2 টাকা বাড়া মানে কি? দিনে যদি 4 কোটি ডিমও লাগে, 4 কোটি ডিম তো খুবই কম। বাংলাদেশের মানুষ যদি 18-20 কোটি হয়, একটা করে ডিম খেলেও কিন্তু 20 কোটি ডিম 18 কোটি ডিম লাগার কথা, কিন্তু তা কিন্তু লাগছে না। বাংলাদেশের ডিমের খরচ হচ্ছে 4 কোটি, তো 4 কোটি ডিমে কিন্তু ওইখানে 8 কোটি টাকা ওই মুহূর্তে ওই ব্যবসায়ীর হয়ে যায়। এটা কিন্তু খুব বেশি ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে না, 4-5 জন মুষ্টিমেয় কয়েকজন। তো তাদের প্রয়োজনে প্রতিদিন আপনার এইভাবে তারা জনগণের পকেট ফাঁকা করে ফেলছে। সেইখানে সরকার যদি প্রতিবাদ না করে, সরকার যদি একটা আইন না বানিয়ে দেয় যে এই জিনিসগুলো সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা করুক, এই জিনিসগুলো বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করুক, কিংবা সরকার যদি ওটা না পারে, সরকার টিসিবির মাধ্যমে মাল ছাড়ুক, সরকার প্রত্যেকটা মানুষকে আপনার রেশন কার্ড দিয়ে দিক, সমস্যা কোথায় থাকলো? সরকার নিজেই মনিটরিং করুক, সরকারেরও তো লস হবে না। আর হলেই কি আপনার খাদ্যে তো উদ্বৃত্ত আপনার দেয় সরকার, তো বরাদ্দ একটা থাকেই, তো সেখানে দিল, সমস্যা তো হলো না। যার যেটা দরকার, বেশি ধনীদের রেশন কার্ড ইউজ করার দরকার নেই, যাদের দরকার তারা করলো। কিংবা আপনি যদি ভালো জিনিস পান, আপনি যদি একটা সিস্টেমের মধ্যে যান, আপনি কেন বাজারে গিয়ে ডাবল খরচ করতে যাবেন? যদি সেটা সিস্টেমের মধ্যে, আপনি দেখেন যে পুলিশ, আর্মি, বিজিপি, এদের প্রত্যেকেরই কিন্তু রেশন আছে, তারা কিন্তু প্রায় প্রত্যেকেই রেশন তুলে না যে তা তো না, সবাই তো তুলছে। তো সেইখানে বাংলাদেশের আপামর জনগণের দেন, যদি আপনি নাগালের মধ্যে খাবারের দামটা কমাতে চান, হাতের মধ্যে রাখতে চান, তাহলে বেসরকারির পাশাপাশি সরকারেরও আপনার আনতে হবে, মাল এনে সেল করতে হবে সরকারের। আপনি দেখেন যখন চরম খারাপ অবস্থায়, যে 1 কোটি কার্ড ছিল বলেই না এখন লাইনটা কম, কিন্তু লাইনে যখন আপনার 1 কোটি ছিল না, কোনো কার্ড ছিল না, তখন কিন্তু লাইন অনেক বড় ছিল। এখনও যখন চরম ক্রাইসিসে পড়ে যাচ্ছে, তখন কিন্তু লাইন বেড়ে যাচ্ছে। এখন আপনি যদি একটা রেশনের দোকানের মাধ্যমে যদি আমরা টিসিবির মাল আনতে পারি, তাহলে আমরা সেটাই নিলাম, আমাদের তো সমস্যা হলো না। দেখা যাক কি হয়। সরকারও বলছে, চেষ্টা করছে, আমরা সেই চেষ্টার আসলে ফলশ্রুতি দেখতে চাই। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, আমরা অনেকক্ষণ কথা বললাম। বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে। আমরা আশা করি একটা দারুণ একটা নির্বাচন হবে, আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভোটার ভোট দিতে পারবো। তো সেই নির্বাচনে বিএনপির প্রধান কে থাকবেন, অথবা কে প্রধানমন্ত্রী হবেন, বেগম খালেদা জিয়া নাকি জনাব তারেক রহমান? যদি আমাদের নেত্রীর যদি শরীর ভালো থাকে, উনি যাচ্ছে, আল্লাহ সব কিছু করার মালিক, যদি ভালো থাকে তাহলে উনি থাকবেন।
আর যদি ওনার শরীর যদি এরকমই থাকে তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেক্সট প্রধানমন্ত্রী হবে। এখানে তার কোনো বলার কোনো অপেক্ষাই নাই, উনি হবেন। আমাদের এটাই আমরা চাই। উনি আমাদের বলেন নাই, আমরাই বললাম আপনাকে। হ্যাঁ, উনি তো কাজ করছে, উনি এতদিন যাবৎ বিএনপিকে নিয়ে কাজ করছে। এতদিন ওনার দেশে আসার সমস্যা ছিল, এখন সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসছে, সে নিজেই তো উইলিংলি তাকে দেশে আসার জন্য ওয়েলকাম করতে পারেন, কিন্তু সেটা না করে এখন পর্যন্ত কিন্তু ওনার প্রায় 73টা মামলা পেন্ডিং আছে। ওনার মামলাগুলো 2-4টা ওইটা কমার মধ্যে পড়ে না, এতগুলো শতাব্দী মামলার মধ্যে। তো মেন মামলাগুলো যদি উনি এখন আসলে ওনাকে আগে জেলে যেতে হবে, তারপরে ওনার নিরাপত্তার ব্যাপার আছে। সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার তার নিরাপত্তা দিবে এমন কিছু বলছে না। তো আমরা তো এই জন্যও আরও বলি যে তারা যে আমাদের প্রতি আন্তরিক কতটা, আমরা আন্তরিক, কিন্তু তারা কতটা আন্তরিক এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আজকের অনুষ্ঠানে অনেকগুলো প্রশ্ন করলাম, অনেক কথা বললেন, রাজনৈতিক নির্বাচন নিয়ে অনেক বিষয় নিয়ে কথা হলো। আমাদের আজকের সম্মানিত অতিথি আমরা স্বাগতম জানাচ্ছি, কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে আসার জন্য। শুধু দর্শক, আমরা আমাদের আজকের আলোচনায় রাজনৈতিক নানা ইস্যু নিয়ে কথা বলেছি আগামী নির্বাচন নিয়ে। সেই নির্বাচন কতদূর সেটাই আসলে এখন দেখার বিষয়, যে সত্যিকার অর্থে সেই নির্বাচন কবে হয়। তো আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।